আই থিঙ্ক আমাকে আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আশা করি এখন বর্তমানে দেখাও যাচ্ছে। তো আজকে আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আমি তড়িৎ বিশ্লেষণ শুরু করেছিলাম, কিন্তু সে চ্যাপ্টার এখন শেষ হয় না, আমি ভালো করেই জানি। কিন্তু আমি ফিজিক্সের একটা টপিককে আমি শুরু করতে চলেছি আজকে। তো আরো একবার সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। তো আজ আমি ফিজিক্যাল সায়েন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং কনসেপচুয়াল টপিক, যেখান থেকে খুব কম পরিমাণ নাম্বারে কোশ্চেন আসলেও কিন্তু এটা বোঝার বিষয় আছে। সেই চ্যাপ্টারের নাম হলো তাপ, বা ইংরেজিতে যাকে বলি আমরা হিট। হিট বা তাপ। আসলে এই জিনিসটা বোঝায় কি? এই তাপ জিনিসটা কি? তাপ জিনিসটা কি? তাপ হলো এক প্রকার শক্তি। তাপ হলো এক প্রকার শক্তি, যা কোনো বস্তুকে যদি আমি প্রদান করি, তাতে তার উষ্ণতা বেড়ে যাবে। এবং কোনো বস্তু থেকে যদি আমি নিয়ে নিই বা খুলে নিই, বা সেই বস্তু যদি বর্জন করে দেয়, তো তার তখন উষ্ণতা কমে যাবে। আসলে এই তাপ আর উষ্ণতা কিন্তু এক বস্তু নয়। উষ্ণতা আর তাপ কিন্তু একই জিনিস নয়, দুটির মধ্যে পার্থক্য রয়েছে। তো দেখাই একটা কঠিন পদার্থ নিয়েছি। সেই কঠিন পদার্থের মধ্যে অনেকগুলো কণা থাকে, অনেক অণুপরমাণু থাকে, অনেক পরিমাণ অণুপরমাণু দিয়ে তৈরি হয় হচ্ছে পদার্থ। পদার্থের তিনখানা ভাগ আপাতত, ক্লাস 10 এর সিলেবাসের জন্য আরো ভাগ আছে। তিনখানা ভাগের মধ্যে হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। সেই তিনখানা পদার্থের মধ্যে আমি একটি পদার্থকে চয়েস করেছি, সেটা হচ্ছে কঠিন। আমি একটা কঠিন পদার্থকে নিয়েছি। তো কঠিন পদার্থের ভেতরে অণুপরমাণুগুলো খুব ঘন ঘন ভাবে থাকে, খুব একে অপরের খুব কাছে থাকে। এবং এরা অলওয়েজ কাঁপতে থাকে। সমস্ত অণুপরমাণু অলওয়েজ কাঁপতে থাকে। এবার কাঁপতে থাকার ফলে একটা তাপ উৎপন্ন হয়। এবার উষ্ণতাকে যদি আমি এক কথায় বলি, উষ্ণতা বলতে কি বোঝায়? উষ্ণতা হলো গড় গতিশক্তি। কি গড় গতিশক্তি কার? এইসব যে অণুপরমাণু আছে, এইসব অণুপরমাণুর গড় গতিশক্তিকে বলা হয় উষ্ণতা। আমি লিখেও দিচ্ছি। গড় গতিশক্তিকে বলা হয় উষ্ণতা। তো উষ্ণতা তাপের মধ্যে আশা করি পার্থক্য বোঝা গেছে। এই যে এখানে যে কম্পন হচ্ছে, এই একটা গতিতে কম্পন হচ্ছে, ঠিক আছে? সেই কম্পনটাকে, এই কম্পনটা যার জন্য হচ্ছে, তাকে আমরা বলবো উষ্ণতা। যত আমাদের কম্পন বাড়বে, আমাদের ভেতরে উষ্ণতাও বাড়বে। কঠিন পদার্থের এই ভেতরতে উষ্ণতাও বাড়বে। এবং তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ যাই নিই না কেন, যদি কম্পন বেশি হয়, তখন উষ্ণতা বা তোমার হিট আরো বেশি বেড়ে যাবে। তো এই ছিল তাপ আর উষ্ণতার কনসেপ্ট। এবার একটা বস্তুকে, বা বস্তু দেখেছো তোমরা, কঠিন হয়, তরল হয়, গ্যাসীয় হয়, যা খুশি বলো না কেন, সেই বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, কি হবে? এক কথা বলতে গেলে সেই বস্তুর প্রসারণ হবে। যদি আমরা তাপ প্রয়োগ করি, বস্তুর প্রসারণ হবে। ওকে, ঠিক আছে। তো যদি তাপ প্রয়োগ করি, বস্তুর প্রসারণ হবে। তাই বলছিলাম, ধরো একটা লোহার রড আছে। সেই লোহার রডের দৈর্ঘ্য আছে, সেই লোহার রডের প্রস্থ আছে, এবং কিছু পরিমাণ উচ্চতা বা বেধও আছে। আমি যদি প্রস্থচ্ছেদ দেখাতে যাই কোনো কঠিন ভাবে, তো তার দৈর্ঘ্য যেমন আছে, প্রস্থও তেমন আছে। এবং একটা বেধও আছে, এই পরিমাণ একটা বেধ আছে। যদি আমরা তাপ প্রয়োগ করি, তো কিছু পরিমাণ এর দৈর্ঘ্য বাড়বে, হয় প্রস্থ বাড়বে, নয়তো উচ্চতা বাড়বে, কিছু একটা বাড়বে। এর দৈর্ঘ্যকে আমরা বলি লেন্থ, এল দিয়ে। প্রস্থকে আমরা বলি উইথ, ডাব্লিউ দিয়ে। এবং এর গভীরতাকে আমরা বলি ডেপথ। এবং এর উচ্চতা, কোন বস্তুর উচ্চতাকে আমরা বলি হাইট। এই চারটে ওয়ার্ড মনে রেখে দেবে, খুব ভালো করে মনে রেখে দেবে।
তো এই ছিল উষ্ণতা এবং তাপের কনসেপ্ট। আমি এবার একটু মুছছি, পরে জিনিস আসছি। আশা করি উষ্ণতা আর যে তাপ এর যে মিসকনসেপ্ট ছিল আজকের পর তা আর থাকবে না। আমি আগেই বললাম যে কোনো বস্তুতে তাপ দিলে তার প্রসারণ ঘটে। এইবার দেখো উদাহরণ হিসাবে আমরা একটা দণ্ড নিয়েছি। কি নিয়েছি? দণ্ড। তার লেন্থকে এল দিয়ে বলেছি এবং তার প্রস্থ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা ডাব্লিউ বা উইথ দিয়ে বলেছি। এবার যেই আমরা তাপ দেবো, যেই আমরা তাপ দেব, এখানে ধরো 80 ডিগ্রিতে ছিল এ বস্তু, 80তে ছিল। যেই আমরা এখান থেকে তাপ বাড়িয়ে 100তে করলাম, তাপটা বাড়িয়ে যে 100তে করলাম, কিছু পরিমাণ এর দৈর্ঘ্য বেড়ে গেল। যে 100তে করলাম এর কিছু পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল। তো প্রথমে L1 ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, L2 দৈর্ঘ্য পরিণত হলো। তো এইটুকু দৈর্ঘ্য আমরা পাবো কি করে দেখো, তো L2 L1 করলে আমরা এইটুকু দৈর্ঘ্য পেতে পারি। এইটুকু দৈর্ঘ্য আমরা L2 থেকে L1 বাদ দিলে আমরা পেতে পারি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে তাপ যদি আমি চেঞ্জ করি বা তাপের যদি আমি বৃদ্ধি ঘটাই বা হ্রাস ঘটাই, এখানে বৃদ্ধি ঘটানো হয়েছে। এবার দেখি 100 ডিগ্রিতে এতটা ছিল, 100 থেকে কমিয়ে 80তে যখন নিয়ে গেলাম, 80তে নিয়ে যাওয়ার ফলে এর উচ্চতা বা দৈর্ঘ্য কিছু পরিমাণ কমে গেল, কমে গিয়ে এইটুকু পরিমাণ হলো L1 পরিমাণ। কিন্তু যখন তাপ বেশি ছিল এর দৈর্ঘ্য বেড়ে হয়ে গেছিল L2 পরিমাণ যে। তো দেখা যাচ্ছে কোনো বস্তুতে তাপ দিলে তার দৈর্ঘ্য বাড়ে। এবং আরেকটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি আমি, ধরো এরকম ছিল একটা বস্তু, যেই আমি এটা 80তে ছিল, যেই আমি তাপ দিলাম এতখানি হয়ে যেতে পারে সেই বস্তুটা। কারণ দেখো এখানে শুধুমাত্র দৈর্ঘ্য বাড়ছিল আগের ধরনের এক্সাম্পল 1 এ, এখানে এক্সাম্পল 2 তে কি হচ্ছে, একে যখন আমি তাপ দিচ্ছি এর প্রস্থ সঙ্গে সঙ্গে বাড়ছে এবং এর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল আস্তে আস্তে বাড়ছে। এই ক্ষেত্রফলটা সেটাও আস্তে আস্তে বাড়ছে যখন আমি তাপ দিচ্ছি। তো কোনো বস্তুতে তাপ দিলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই বাড়তে পারে এবং সেখান থেকে তাপ কমিয়ে দিলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই কমতে পারে। এটাই ছিল বলার, যে তাপ দিলে বস্তুর প্রসারণ হবে এবং তাপ নিয়ে নিলে বস্তু সংকুচিত হয়ে যাবে। ওকে, এবার এখানে হচ্ছে দৈর্ঘ্য বাড়ছে, এখানে হচ্ছে প্রস্থ বাড়ছে। তো এদের তো এরকম দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ বাড়ছে বললে হবে না, তো নির্দিষ্ট নাম দিতে হবে। তো তখন নাম দেয়া হলো, বিজ্ঞানীদের নাম দিল, এদের নামের সঙ্গে প্রসারণটা জুড়ে দিল। যখন দৈর্ঘ্য বাড়ছে তখন বিজ্ঞানীরা বললো এর নাম দেবো আমরা দৈর্ঘ্য প্রসারণ। এর নাম কি দেব? দৈর্ঘ্য প্রসারণ। যখন আমাদের প্রস্থ বাড়ছে মানে দৈর্ঘ্য বাড়ছে, একই ব্যাপার। এর যখন ক্ষেত্রফলটা বাড়ছিল, একটা এখানে দেখো ভালো করে, এরকম বস্তু, প্রথমে এরকম বস্তু ছিল, যেই আমি তাপটাকে আমি ইনক্রিজ করলাম সঙ্গে সঙ্গে বস্তুটা এতখানি হয়ে গেল। এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়লো, এর পুরো এলাকাটার ক্ষেত্রফল বেড়ে গেল। তো তাপ দেওয়ার ফলে এটা ক্ষেত্রফল বাড়ছে, দৈর্ঘ্য প্রস্থ নিশ্চয়ই বাড়লে ক্ষেত্রফল বাড়বে। তো এই যে ক্ষেত্রফল বাড়ার ঘটনা, বিজ্ঞানীরা এটাই নাম দিল যে ক্ষেত্র প্রসারণ। নাম কি? ক্ষেত্র প্রসারণ। এবং 3 নম্বরে এলো, দেখছি বস্তুতে যখন আমরা তাপ দিচ্ছি তার ভর বেড়ে যাচ্ছে, সেই তাপ দিচ্ছি ভর বেড়ে যাচ্ছে, কারণ তার আয়তনটাও বাড়ছে। তাপ দিলে যে আয়তনও বাড়ছে। এই যে এই বস্তুটা ছিল এতখানি জায়গা জুড়ে, আয়তন মানে বস্তুটা যতখানি ভর, আয়তন বলতে পারো, যাই হোক সেই আয়তনটাই বলছি, যে এই আয়তনটা বস্তুতে তাপ দিলে দেখছি আমরা ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। ক্ষেত্রফল মানে এরিয়াটা বাড়ছে, কিন্তু এর প্যারামিটারটা, এই আয়তনও বাড়ছে দেখছি। তখন বিজ্ঞানীরা নাম দিল এই আয়তন প্রসারণের নাম আয়তন প্রসারণ। তো তাপীয় প্রসারণ কঠিন পদার্থে হয় 3 ধরনের। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ,
দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ, 3 হচ্ছে আয়তন প্রসারণ। এটা শুধুমাত্র কঠিন পদার্থের, কার? কঠিন পদার্থের, কঠিন পদার্থের এইগুলো হয়, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। কার হয়? কঠিন পদার্থের। এরপরে আমরা যখন তরল পড়বো তখন দেখবো তরলে শুধুমাত্র আয়তন প্রসারণ হচ্ছে। তরলের দুই ধরনের প্রসারণ, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। এবং গ্যাসেরও দেখবো শুধুমাত্র ওর আয়তন প্রসারণ হচ্ছে, কারণ গ্যাসের আমরা দৈর্ঘ্য মাপতে পারবো না, বা প্রস্থ মাপতে পারবো না, বা ক্ষেত্রফল মাপতে পারবো না, শুধুমাত্র তখন কি হবে? আয়তন প্রসারণ হবে। তো এটা এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ তিনটেই কোথায় হয়? কঠিন পদার্থে। তো শর্ট কোশ্চেন আসতেই পারে যে এই তিন ধরনের প্রসারণ কোথায় দেখা যায়? শুধুমাত্র কঠিন পদার্থে। তো এইবার কি করব, এই সব যে প্রসারণ দেখলাম, এই সব প্রসারণের কিছু উদাহরণ দেখে নিই। তো আগেকার দিনে কি হতো, গরুর গাড়িতে চাকা পরানো হতো, গরুর গাড়ির চাকাতে লোহার বেড় পরানো হতো, কারণ কাঠ তো, আর কাঠের চাকা, সে কাঠের চাকা যদি আমি মাটি দিয়ে চালাই তখন কি হবে? যদি আমরা মাটির উপর দিয়ে কাঠের চাকা চালাই তো দিন দশেক পর কি দেখবো? ক্ষয়ে যাচ্ছে। দিন দশেক পর দেখবো সেটা ক্ষয়ে যাচ্ছে। এই ক্ষয়ে যাওয়ার হাত থেকে বা এই ক্ষয়কে রোধ করা থেকে তখন এর পাশে একটা লোহার বেড় লাগানো হতো। আগেকার দিনে কি করা হতো? এই যে ক্ষয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে কাঠের চাকার পাশে একটা লোহার বেড় লাগানো হতো। তো প্রথমে কি করা হতো? এই যে লোহার বেড়টাকে গরম করা হতো। ফার্স্ট অফ অল এই বেড়টাকে গরম করা হতো। তো এটা বস্তু, কঠিন বস্তু বা ধাতব বস্তু, ধাতুকে যদি তাপ দিই আমরা, তো এর দৈর্ঘ্য বা ক্ষেত্র বা আয়তন প্রসারণ হবে। তো যেই মাত্র তাপ দিচ্ছি এর প্রসারণ হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই লোহার বেড়টাই এতখানি হয়ে গেছে, বা এর থেকে কিছু পরিমাণ, সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এইরকম হয়ে গেছে। তো সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তো তার সঙ্গে কাঠের ওই যে চাকাটা লাগিয়ে দেওয়া হলো। তো চাকা তার কিছুক্ষণ পর দেখলাম যখন ঠান্ডা হয়ে গেল, এই আস্তে আস্তে এই লোহার বেড়টা আস্তে আস্তে কমপ্রেস হয়ে গেল, দিয়ে এই কাঠের চাকাটার সঙ্গে লেগে গেল। এই কাঠের চাকাটার সঙ্গে জুড়ে গেল লোহার বেড়টা, দিয়ে গরুর গাড়িতে লাগানো হলো, সুন্দরভাবে গরুর গাড়ি চললো, সুন্দরভাবে ওদিকে একটা চাকা লাগানো হয়েছে। গরু গাড়ি চলতে লাগলো লোহার বেড় দিয়ে। তো এখানে গরু ফরু আছে আর আসছি না সেটা। তো এইভাবে এই তাপকে ব্যবহার করা হতো, বৈজ্ঞানিকভাবে তাপকে ব্যবহার করা হতো। তো দ্বিতীয় উদাহরণে আসছি, যে একটা কাঁচের শিশি আছে। তো কাঁচের একটা শিশি আছে, কাঁচের শিশি আছে, জানি শিশি হোক না কেন। তো এর মাথায় একটা ধাতব ছিপি আছে, এর মাথায় কি আছে? ধাতব ছিপি আছে। এটা আটকে গেছে, খুলতে যাচ্ছে না। তো বৈজ্ঞানিক ভাবে এই তাপকে কি করে কাজে লাগাবো? তখন এই ছিপিটাকে আমি গরম করব। যেই ছিপিটাকে আমি গরম করব, সঙ্গে সঙ্গে এ তো ধাতু, এ একটা কঠিন পদার্থ এবং ধাতু, যেই গরম করব এর প্রসারণ হবে, আস্তে আস্তে সে বেড়ে যাবে। ওকে, আস্তে আস্তে সে বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার ফলে কি হবে? যেই বেড়ে গেল তো আলগা হয়ে গেল মুখ থেকে, আলগা হয়ে যাওয়ার পর আমরা সহজেই খুলে নিতে পারবো। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণে আসি, হচ্ছে রেলের যে পাত, সেই রেলের পাতের মাঝে কেন ফাঁকা রাখা হয়? এই যে রেল যাচ্ছে, রেলের যে পাত আছে, সেই পাতের মাঝখানে কেন ফাঁকা রাখা হয়? একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই রেলের পাতের মাঝে কেন ফাঁকা রাখা হয়? উত্তরটা হচ্ছে, যখন গরমকাল পড়ে বা অতি উত্তপ্ত হয়ে যায় ধাতুগুলো উত্তপ্ত হওয়ার ফলে কি হয়? এর দৈর্ঘ্য প্রসারিত হয়, দৈর্ঘ্য বা ক্ষেত্র বা আয়তন প্রসারণ হয়। এই প্রসারণের ফলে কি হয়? এই যে ফাঁকটা আছে জুড়ে যায়, যদি না রাখা হতো,
যদি না রাখা হতো তখন কি হতো, তখন তো এরকম বেঁকে যেত, তখন এরকম কি হতো, এরকম বেঁকে চলে যেত, লাইনটা তখন বেঁকে যেত এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতো, বেশ কিছু পরিমাণ দুর্ঘটনা ঘটতো, মানে বেঁকে চলে যেত। ঠিক আছে, তো রেলের পাতের মাঝখানে এই কারণেই ফাঁকা রাখা হয় যাতে তাপ প্রয়োগে প্রসারিত হলে সে দুখানা লাইন না বেঁকে যায়। এইবার আসি তাপ কমিয়ে দিলে কি হতে পারে তার উদাহরণে। আশা করি তোমরা দেখেছো হাই টেনশন লাইন দেখেছো, বড় বড় হয়, বড় বড় হাই টেনশন লাইন হয়, তা তাতে তারগুলো ঝুলিয়ে দেওয়া থাকে। একটু লক্ষ্য করলে দেখবে তাদের তারগুলো কি হয়, ঝুলিয়ে দেওয়া থাকে, একটু খুব অল্প পরিমাণ ঝুলিয়ে দেওয়া থাকে। তো কেন থাকে, এর কারণ কি, আমরা টান টান করে রাখতেও তো পারতাম। তো ঝুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে এরা যখন শীতকালে এদের যে এখানে যে তাপটা যখন কমে যাবে, যখন তাপ কমে যাবে কম্প্রেস শুরু করবে। এইবার ধরো একটা দুখানা দণ্ড করেছি, এখানে আছে, যেই এখানে তাপ কমে গেল, এ ছোট হয়ে গেল, এ ছোট হয়ে গেল, এইবার এই দণ্ডকে নিচের দিকে টানবে, নিচের দিকে টানবে, নিচের দিকে টানার ফলে কি হবে, এই দণ্ডটি এদিকে ঝুলে যাবে আর এই দণ্ডটিও এদিকে ঝুলে যাবে। এর ফলে ওই যে বড় বড় পোলগুলো হয় সেই পোলগুলো হয়তো ভেঙে পড়তে পারে। এবার ভেঙে যাতে না পড়ে সেই দুর্ঘটনাকে বাঁচার হাত থেকে এগুলোকে ঝুলিয়ে দেওয়া থাকে, এগুলোকে ঝুলিয়ে দেওয়া থাকে। তো চারখানা। তো এইবার আসি দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত এটি এই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের উপর নির্ভর করেই এই জিনিসটাকে কৃত্রিমভাবে বানানো হয়েছে। বৈজ্ঞানিকরা এই জিনিসটা মানে দ্বিধাতব পাতকে কৃত্রিমভাবে বানিয়েছেন এই তিনটের উপর নির্ভর করে। তো কি হয় ব্যাপারটা দেখো, দ্বিধাতু, দেখো কথাটা বলছে দ্বিধাতু মানে দুইখানা ধাতু। এবার একটা জিনিস বলে রাখি, প্রত্যেক ধাতুর দৈর্ঘ্য প্রসারণ সমানভাবে হয় না, প্রত্যেক ধাতুর দৈর্ঘ্য প্রসারণ সমানভাবে হয় না। যেমন দেখো তামা, তামা আর লোহা, এই হচ্ছে কপার, এটা হচ্ছে এফি, লোহা। একে যদি আমি 100 ডিগ্রি তাপ দিই, দুজনকে দিচ্ছি আমি 100 ডিগ্রি তাপ আমি দুজনকেই দিচ্ছি, দেওয়ার ফলে কি হচ্ছে, তামা, দ্য ফাইনাল রেজাল্ট, তামা বেশি বাড়ছে এবং লোহা তার তুলনায় অনেকটা কম বাড়ছে। তামা বেশি বাড়ছে এবং লোহা কি হচ্ছে, কম বাড়ছে, কম বাড়ছে। তো এই বুদ্ধিকে কাজে লাগিয়ে বানানো হলো দ্বিধাতব পাত। ঠিক আছে, তো ব্যাপারটা কি হয় দেখো, দুটি ভিন্ন ধাতুর পাতকে রিভেট করে বা নাচি দিয়ে আটকে তৈরি করা হয় দ্বিধাতব পাত। হলো এই হচ্ছে দুই ধাতু নেওয়া হয়েছে, দুই ধাতুকে আমরা নিয়েছি, নিচে একটা ধাতু দেওয়া আছে। এবার এর ধরো দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে কম বা ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ হচ্ছে কম, এর প্রসারণের মাত্রা কম, এবং এই যে বস্তু আছে এর প্রসারণের মাত্রা খুব পরিমাণ বেশি। এবার একে যদি আমরা বাইরে থেকে হিট দিই বা উত্তপ্ত করি, তাপ দিচ্ছি, একে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, এ বেঁকে যাচ্ছে। তো প্রথমে এর যার বেশি, বেশিটা কি হয়, বেশি পরিমাণ বেঁকে যায়, বেশি পরিমাণ বেঁকে যায়। তারপরে কি হলো, এই যে ভেতরে যে ছিল, ভেতরে যে ছিল সে হচ্ছে কম পরিমাণ বাঁকে, ভেতরে ছিল কি হয়, সে হচ্ছে কম পরিমাণ বাঁকে। তো দুটি ভিন্ন ধাতুকে রিভেট বা নাচ দিয়ে আটকাচ্ছে, কিন্তু এই ধরো এখানে একটা নাচি আছে, আটকানো আছে, এখানে দুখানা ধাতুকে আটকানো আছে, তো আটকাচ্ছি, তো একটা কম পরিমাণ বাড়ছে আর একটা হচ্ছে বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, দুইখানেই বাড়ছে। কিন্তু এবার এর নাম দেওয়া হলো দ্বিধাতব পাত, যেহেতু দুখানা ধাতু দিয়ে তৈরি এবং সেই দুইখানা ধাতুকে নাচিয়ে দিয়ে বা রিভেট করে আটকে এই জিনিসটাকে বানানো হয়, তার নাম দেওয়া হলো দ্বিধাতব পাত। তো একে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এক হচ্ছে থার্মোস্ট্যাট যন্ত্র বা বলতে পারো
উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র এবং 2 হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র বা আগুনকে থামানোর যন্ত্র। বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে যখন আগুন লেগে যায় তখন এইরকম সিস্টেম করে দেওয়া থাকে, যেই এইখানে ধাতুগুলো বেড়ে গেল তখনই এর সঙ্গে যে ঠেকলো একটা বেল বেজে গেল, একটা সুইচের কানেকশন ছিল এই অবধি, একটা তার কানেকশন করা ছিল। প্রথম ক্ষেত্রে কিন্তু ছিল না, তারটা ধরো এই অবস্থায় ছিল, তার অবধি এই অবধি ছিল, যেই এরা বেড়ে গেল এর সঙ্গে ঠেকলো, ঠেকার পর এখান থেকে তার দিয়ে গিয়ে বেলের সঙ্গে কানেকশন হলো। সেই বেলের সঙ্গে কানেকশন হওয়ার পর কি হচ্ছে, বেলটা বাজতে শুরু করলো, বাজতে শুরু করার পর অফিসে অ্যাকশন নেওয়া হয় বা যেসব বড় বড় জায়গা আছে সেখানে অ্যাকশন নেওয়া শুরু হয়। তো এই বুদ্ধিকে কাজে লাগিয়ে ওই কাজটি করা হয়। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক কি, তো এদের রাশিমালা কি, এর গাণিতিক রাশিমালা কি, সেই সম্বন্ধে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এইখানগুলো খুব ভালো করে দেখে এসো, যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই বিস্তারিতভাবে জানাবে। আমি কমেন্ট এবং নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কমেন্টে দিয়ে দেবো, সেই নাম্বারে কল করতে পারো বা বিস্তারিতভাবে জানার জন্যই বলছি কল করতে পারো। তো আজকের মতো ধন্যবাদ।